এই 2019 অনার্স একটাই অঙ্ক বাকি ছিল, এই অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? তো কি বলছে, মিসেস বিন্ধানি ইজ ওয়ার্কিং উইথ টি লিমিটেড রিসিভ ফলোইং এমলমেন্টস, ঠিক আছে, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার তো 24-25, প্রিভিয়াস ইয়ার 24-25, ঠিক আছে। বেসিক স্যালারি কত বলেছে, 1/4/23, এটা 1/4/24 হবে, ঠিক আছে, 1/4/24, 1/4/24 স্যালারি ছিল কত, 24,000 টাকা করে। ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর 1,000 টাকা করে, দেখ 1,000 টাকা করে প্রতি মাসে বাড়বে, ঠিক আছে তো, 1 জুলাই এভরি ইয়ার। তাহলে তুই, আমি যদি এখানে ছোট করে যদি দেখি, ছোট করে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 24-25, 4/24 থেকে ধর এটা হচ্ছে 31/3/25, ঠিক আছে তো, স্যালারি বাড়বে কবে, জুলাই মাসে, 1 জুলাই। আর এটা 1/7/24, তাহলে স্যালারি কত করেছিল, 1,000 টাকা করে বাড়বে প্রতি মাসে। তাহলে এইটুক সময় অবধি ছিল 24,000 টাকা, তারপর কত হয়েছে, 25,000 টাকা, এটাই আর কি বলছি, 25,000 টাকা। তাহলে 24,000 টাকা হবে কমাস 3 মাস, আর 25,000 টাকা হবে কমাস 9 মাস, ঠিক আছে তো। তাহলে দাগ কাটি, তুমি লিখবো বেসিক স্যালারি। লিখ বেসিক স্যালারি, বললাম বল বেসিক স্যালারি 20,000 টাকা করে 3 মাস, আর 25,000 টাকা করে 9 মাস। এখানে লিখবো 24,000 টাকা করে 3 মাস, 25,000 টাকা করে 9 মাস। করে দেখতে কত বেরোচ্ছে, 2,97,000 আউটার এলিভি। বেসিক স্যালারি হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল, কোনো ডাউট নেই এটা। কিরে তুই এটা টুকেছিলি নাকি, আরেকবার দেখিয়ে দেবো, ওই ওয়ার্কিং স্টার রাফটা টোকেন, তুই প্রথম প্রথম করছিস তো অসুবিধা হবে, প্রথম প্রথম করলে বাড়িতে গিয়ে আরো অসুবিধা হবে, বাড়িতে গিয়ে তাও একদিন করানো, বাড়িতে অঙ্ক করেছি তো, অঙ্ক না করলে পারবি না কিন্তু, এই খুব, এই চ্যাপ্টার যার হয়ে গেছে সে একদম করে রিল্যাক্স করবে, মানে এই চ্যাপ্টারটা সবচেয়ে পুরো পার্টটা কমপ্লিট করতে পারবে। আর এই ফার্স্ট সেমিস্টার, এই সেমিস্টারে ট্যাক্স ভালো করে না পারিস, পরের সেমিস্টার ট্যাক্স করতে খুব অসুবিধা হবে কিন্তু, কারণ পরের সেমিস্টারের ট্যাক্স এই সেমিস্টারের উপর ডিপেন্ড, এই সেমিস্টারের উপর লিংক আছে, এই সেমিস্টারের ট্যাক্স ভালো করে না বুঝলে পরের সেমিস্টার ট্যাক্স বুঝতে পারবি না। এই সেমিস্টার যে পারবে না, সে পরের সেমিস্টার পারবেই না ট্যাক্স করতে, কারণ পরের সেমিস্টার এর উপর বেস করে দাঁড়িয়ে আছে, এই সেমিস্টার সব চ্যাপ্টার রাখতে পারেনি, যেইগুলো রাখতে পারেনি সেইগুলোই পরের সেমিস্টারে আছে। সুতরাং পরের সেমিস্টারে ট্যাক্স করার আগে এই সেমিস্টার ভালো করে করতে হবে ট্যাক্স, নাহলে পরের সেমিস্টার কোনো, ট্যাক্সের কথা বলছি, ট্যাক্স আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের কথা এখন বলছি না, ঠিক আছে, ট্যাক্সের কথা বলছি। তো দেখ বেসিক স্যালারিটা কত হলো, বেসিক স্যালারি হলো, ডিএ কথা বলেছে 100% অফ বেসিক পে, 100%। লাইক ডিএ 100%, 100% অফ বেসিক, এখন 100% কত হবে, এরই 100% 2,97,000 হবে, 2,97,000 ইন্টু 100%, কত হচ্ছে, 2,97,000।
কি বলেছে দেখ, টিএ হয়ে গেল। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস 600 টাকা করে পার মান্থ। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 600 টাকা পার মান্থ। চিলড্রেন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস 600 টাকা পার মান্থ, মানে 600 × 12, কত? 6 × 12 = 72, তাই তো? 7,200। কত টাকা করে ছাড় পাওয়া যায়? 100 টাকা করে ছাড় পাওয়া যায়। এক্সেমশন 100 টাকা করে ইন্টু 12, কত হচ্ছে? 1200 টাকা। কত হলো? 6,000 টাকা। নেক্সট কি বলেছে? রেমুনারেশন ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে? তুই সিইউ থেকে রেমুনারেশন পাচ্ছিস, সিইউ থেকে রেমুনারেশন পাচ্ছিস অ্যাজ এক্সাম। এটা তো আসবে না, এটা তো আসবে না, ঠিক আছে? এটা আসবে না, স্যালারি পাচ্ছিস। মেডিকেল কত বলে? 1,000 টাকা পার মান্থ, বোনাস 15,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স 1,000 টাকা পার মান্থ আর বোনাস। মেডিকেল অ্যালাউন্স 1,000 টাকা পার মান্থ। বোনাস কত বলেছে? 15,000 টাকা। বোনাস 15,000 টাকা। বোনাস 15,000 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছে? এমপ্লয় প্রোভাইডেড আর রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। তোমার মালিক তোমাকে একটা বাড়ি প্রোভাইড করেছে। সেই বাড়িটা কোথায়? কলকাতা। বাড়িটা বাড়িটা যে প্রোভাইড করেছে, বাড়িটাতে মানে মানে বাড়িটা যে এমপ্লয়ি কে প্রোভাইড করা হয়েছে, সেটা মালিকের নিজের বাড়ি থাকতে দিয়েছে নাকি ভাড়া করে দিয়েছে? এটা মালিকের নিজের বাড়ি থাকতে। কি করে বুঝিয়েছিলাম? ফেয়ার রেন্ট বলেছে মানে মালিকের নিজের বাড়ি, ঠিক আছে? তো এটার কোনো 4,500 পার মান্থ এর কোনো এন্ট্রি হবে না, এটা বাদ দে। শুধু বাড়ি প্রোভাইড করেনি, ফার্নিচারও প্রোভাইড করেছে। ফার্নিচারের ভ্যালু কত? 50,000 টাকা। মানে ফার্নিচারের মালিকের নিজের। কি করে বুঝলাম? কস্টিং বলে দিয়েছে, মানে মালিকের নিজের। আচ্ছা, শুধু এইটুকু আগে কর। তাহলে কি করবো? কিউজিটস বলে হেডিং দে। হ্যাঁ, করছি পার পিস। আচ্ছা, বললি আরপিএফ টাকে করা আছে, পিএফ টাকে আছে। তাহলে এটা পরে করছি, এটা হচ্ছে পরের নিচে না আরপিএফ আছে। হ্যাঁ, আরপিএফ টাকে করে নিতে বলেছিলাম। এই যে গিফটটা বলছে, সি ইজ আ মেম্বার অফ আ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। সে রিকগনাইজ আরপিএফ এর মেম্বার। সে কন্ট্রিবিউট করেছে একটা টাকা এন্ড কন্ট্রিবিউটেড 14% অফ হার স্যালারি, ঠিক আছে তো? মানে ও 14% কন্ট্রিবিউট করেছে, ওর মালিকও 14% কন্ট্রিবিউট করেছে। তাহলে কত টাকা আসবে? 2%। 2% লাইক এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, লাইক এমপ্লয়ার contribution to RPF in excess of 12% of salary. কত? 2% আসবে। কার উপর? বেসিক আর ডি এর উপর। বেসিক 2,97,000, ডিএ 2,97,000 করে যেটা হলো তার উপর 2%। কত হচ্ছে দেখ? 11,880 টাকা। এবার লিখতাম কি? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ
in excess of 9.5%. থার্টিন পার্সেন্ট কন্ট্রিবিউট করছে, 13%, আর 6,500 টাকা দিয়েছে। তাহলে কি হবে? 6,500 টাকা যে 13% হচ্ছে, কত পার্সেন্ট এক্সট্রা আছে? 3.5, কত হচ্ছে? 1,750 টাকা। হলো? এবার লেখ পার্ক ইউজিটস বলে হেডিং। আন্ডার সেকশন 17 সাবসেকশন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে? ফর অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন এটা মালিকের নিজের বাড়িতে থাকতে দিয়েছে। মালিকের নিজের বাড়িতে থাকতে দিলে কি নিয়ম কি ছিল? বাইরের শহর দেখতে হবে, শহর কলকাতা। কলকাতা জনসংখ্যা 40 লাখের বেশি, তাহলে কি হবে? 10% অফ স্যালারি। বলেছিলাম 10% অফ স্যালারি। ব্যাকের লেখ 10% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কি বোঝায় লিখিয়েছিলাম। স্যালারি বলতে বোঝায় এখানে বেসিকটা নিবি তুই, স্যালারি বলতে বেসিকটা পড়বে, ডিএটা পড়বে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পড়বে, মেডিকেল অ্যালাউন্স পড়বে, বোনাস পড়বে। এই সব করে 5টা যোগ করে না, আমি বলছি এই 5টা যোগ করবে, এই 5টাই পড়বে স্যালারির মধ্যে। এখানে লিখেছি পাশে 2,97,000 বেসিক, ডিও পড়বে 2,97,000 বেসিক হলো, ডিএ হলো। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পড়বে 6,000 টাকা। ঠিক আছে তো? তারপর মেডিকেল অ্যালাউন্স পড়বে কত? 12,000 টাকা। আর বোনাস পড়বে 15,000 করে, যেটা হবে তারপর 10% কর, মানে 62,700 টাকা। আর এর সাথে যোগ করবো কি? প্লাস দিয়ে লিখবো কস্ট অফ ফার্নিচার। ফার্নিচার কত ছিল? 50,000 টাকা ছিল না? তারপর 10%। এই 10% কেন হলো? এই 10% জন্য নিয়ম হচ্ছে ফার্নিচার যদি মালিকের নিজের থাকে তাহলে 10% চার্জ করতে হবে। 50 10% 5,000, 67,700। নেক্সট কি বলেছে দেখ, এটা হয়ে গেল, এগুলো সব হয়ে গেছে। এবার দেখ এখানে একটা কথা বলেছিল, এই যে সি ওয়াজ প্রোভাইডেড, সি ওয়াজ প্রোভাইডেড তাকে প্রোভাইড করা হয়েছে সুইপার, ওয়াচম্যান তাকে সুইপার প্রোভাইড করা হয়েছে, ওয়াচম্যান প্রোভাইড, যাদের স্যালারি 3,000 টাকা করে আর 4,500। এটা 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 কিন্তু মান্থলি বলেছে, মান্থলি বলেছে। ফ্রি টেলিফোন ওয়াজ প্রোভাইডেড বাই এমপ্লয়ার, মালিক তোকে টেলিফোন ফেসিলিটি, টেলিফোন ফেসিলিটি তো আসে না, ট্যাক্স পে পার ভিজিটস। তাহলে কি লিখবি প্রথমে? স্যালারি অফ সুইপার, স্যালারি অফ ওয়াচম্যান, লেখ স্যালারি অফ সুইপার, স্যালারি অফ ওয়াচম্যান, লেখ এখানে স্যালারি অফ সুইপার। তো বই দেখে বল, মানে সুইপারের স্যালারি কত করে বলেছিল? 3,000 ইন্টু 12 পার মান্থ বলেছিল, 3,000 ইন্টু 12, 3 12 36,000। এরপর কি করেছিল? স্যালারি অফ ওয়াচম্যান মান্থ কত হচ্ছে? কনভার্ট টেলিফোন বিল,
আসবে না, তাই তো? ব্র্যাকেটে লেখ ট্যাক্স পে প্রকিউজিটস। নেক্সট কি বলেছে দেখ, এমপ্লয়ার প্রফেশনাল ট্যাক্স পে করে ১,০০০ টাকা করে পার মান্থ, ১২,০০০ টাকা প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে? লেখ প্রফেশনাল ট্যাক্স লেখ ১২,০০০। লেখ প্রফেশনাল ট্যাক্স ১২,০০০। তো ১২,০০০। একটু দেখ তুই। আমাকে একটু দেখতে হবে প্রফেশনাল ট্যাক্স এর অ্যামাউন্ট কি এটাই হবে তো? জাস্ট একটু দেখি। দেখ ২০১৯ অনার্স, 2019 অনার্স নেই হইতে। আচ্ছা। হ্যাঁ, ইন্টু ১২,১২। আচ্ছা, আর কি ছিল? এলআইসি প্রিমিয়াম। এলআইসি প্রিমিয়াম কত বলছে? ১৫,০০০ টাকা। পে করেছে কে? হচ্ছে এরা এখানে বলেছিল কি? প্রফেশনাল ট্যাক্স তো করলাম। বলছে সি ইজ প্রোভাইডেড উইথ আ 14 এইচপি কার ওন্ড বাই এমপ্লয়ি। মালিক তাকে 14 এইচপি এর গাড়ি প্রোভাইড করেছে। এন্ড গাড়িটা ইউজ করা যায় বোথ পারপাসে। পুরো খরচা করেছে মালিক। তাহলে কি হবে? কারের ক্যাপাসিটি 14 এইচপি, তাহলে ১৮০০ প্লাস ৯০০ ইন্টু ১২। কার লেখ ১৮০০ প্লাস ৯০০ ইন্টু ১২। ৩২,৪০০ টাকা। নেক্সট কি বলেছিল? কে হয়ে গেল। এবার ওপরে একটা এলআইসি দেখেছিলাম, ওই কোথায় গেল এলআইসিটা? এই যে সি হ্যাড টেকেন এলআইসি মানে ৫,০০,০০০ টাকা তার নিজের লাইফের ওপর, যেখানে কিনা প্রিমিয়াম হচ্ছে ১৫,০০০ টাকা ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। কে পে করেছে এটা? এখানে কি বলে মালিক পে করেছে, লাইনে বলা আছে কোথাও মালিক পে করেছে। মালিক পে করলে পার্কিউজ, মালিক তো পে করেন, তাই এটা পার্কিউজ আসবে না। যোগ কর, সব করে যোগ কর। যোগ করে গ্রস ইনকাম ও স্যালারি হবে। আমি একটু দেখছি, আমার কোশ্চেনটা মানে ডাউট হচ্ছে প্রফেশনাল ট্যাক্সটা নিয়ে। কি সব ঠিক আছে? আস্তে আস্তে কথা বলিস না, আস্তে ১ মিনিট আস্তে কথাটা বলিস না।
কোশ্চেনটা ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোশ্চেনটা আমি ভাবছিলাম ভুল আছে কিনা, কোশ্চেন ঠিক আছে। আমি কেন ভাবছিলাম, কারণ প্রফেশনাল ট্যাক্স 24, আমি কেন ভাবছিলাম কোশ্চেনটা ভুল হতে পারে, প্রফেশনাল ট্যাক্স 2400 বেশি হয়, ঠিক আছে তো। কিন্তু এখানে কোশ্চেনে বলেই দিয়েছে 1000 টাকা পার, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্যাক্সের যে নিয়ম 2400 টাকার বেশি হয় না, প্রফেশনাল ট্যাক্স দিতেই পারে না, বাট এখানে দিয়েছে তাই আমি করে দিলাম, আর কিছু নেই, আর কিছু নেই। প্রফেশনাল ট্যাক্স কত টাকা বলেছিল, বলে 12,000 টাকা এমপ্লয়ার পে করেছে। তো এটা টোটাল করে তোদের কত বলি, টোটাল কত হয়েছে? 8,42,730 টাকা। এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে মাইনাস করতাম কি ডিডাকশন, আন্ডার সেকশন 16। প্রথমে লিখবো কি স্ট্যান্ডার্ড ডিডাকশন লেখ, আন্ডার সেকশন 16 1A কত টাকা, 50,000 টাকা। আর কি লিখবো, প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স 12,000 টাকা, বাদ দিয়ে দে। 7,80,730, এটাকে লিখ ইনকাম ফ্রম স্যালারি। এসে গেল। তাহলে মানে 2019 সাল থেকে শুরু করে 2024 সাল অব্দি যতগুলো অঙ্ক ছিল অনার্স জেনারেল সবকটা অঙ্কই আমি কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে। 19 সাল থেকে, 19 সালে অনার্স থেকে জেনারেল অব্দি, ঠিক আছে। এবার বইয়ের মধ্যে সব লিখে রাখবি, তার মধ্যে যদি কোনো অঙ্ক বাকি থাকে আমি দেখবো, সেই অঙ্কগুলো করাবো 19 থেকে 24-এর মধ্যে সব অঙ্ক, সে লিভ স্যালারি থেকে শুরু করে গ্র্যাচুইটি, পেনশন, এই চারে যত দেখবি কি কি বাকি আছে সেইগুলো আমি বাকিগুলো করাবো। এই অঙ্কটা হয়ে গেল। এবার আমি হোমওয়ার্ক গুলো চেক করবো। কি বললাম বুঝতে পারলি, 19 সাল থেকে 24-এর মধ্যে কোনো অঙ্ক বাকি থাকলে বলবি, দেখবি ভাই পরে এখন যেইগুলো করা হয়েছে ওখানে দেখে নিবি, আর যেইগুলো করা হয়নি সেইগুলো আমি করিয়ে দেবো। হয়তো খুব জোর হলে একটা দুটো অঙ্ক বেরোতে পারে, করা নেই, একটা দুটো অঙ্ক, খুব না একটা দুটো অঙ্ক, সেইগুলো আমি করিয়ে দেবো। এবার হোমওয়ার্ক গুলো চেক করবো সবাই একটা, তাই তো। ক পাতা আছে, 17 পাতার হোমওয়ার্ক, ঠিক আছে, একটা করে চেক করবো। অঙ্ক শেষ। 2013 অনার্স, বল পেজ নাম্বারটা বল কত। যেমন লেখা ছিল নাকি, 122 থেকে 123, ঠিক আছে। বেসিক স্যালারি কি করবো, 1,60,000 টাকা লিখে দেবো ওখানে। বেসিক স্যালারি 1,60,000 টাকা লিখবো। তারপর দেখ কি আছে, ডিএ। ডিএ কি ছিল, বেসিক যেটা ছিল তার 25% করবো, ঠিক আছে। ট্রান্সপোর্ট এক্সপেন্স 2,000 পার মান্থ, মানে 2,000 ইন্টু 12 করে দেবো। পর কন্ট্রিবিউশন টু আরপিএফ 15% অফ বেসিক স্যালারি অ্যান্ড ডিএ, 15 আসবে না, কত আসবে, 3% আসবে, বুঝিস তো। বেসিক আর ডিএ এর উপর 3% বসিয়ে দিবি। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত বলছিলাম, 500 টাকা পার মান্থ ফর 2 চিলড্রেন। তাহলে কি হবে, 500 টাকা করে তুই পেয়েছিলি, 500 ইন্টু 12 6,000 টাকা, 6,000 টাকা পেয়েছিস, ছাড় পাবি কত করে, 100 ইন্টু 12 ইন্টু 2 মানে 2,400 টাকা, বেশ হয়ে গেল। ইন্টারেস্ট রেটেড টু আরপিএফ 5% মানে পারবি, 7,200 5 ইন্টু কত হবে 2.5। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 1,000 টাকা পার মান্থ ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, হয়ে গেল। তাহলে হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন কলকাতা ফর কোম্পানি পে রেন্ট 5,000 টাকা। নিয়ম কি ছিল, রেন্ট পেড অর 10% অফ স্যালারি হুইচ ইজ লোয়ার। রেন্ট পেড কত, 5,000 ইন্টু 12 60,000 টাকা, 10% অফ স্যালারি হুইচ ইজ লোয়ার। এখানে স্যালারি বলতে কি কি বোঝায়, বেসিক স্যালারি নেবো, ডিএ নেবো, ট্রান্সফার অ্যালাউন্স নেবো, আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স নেবো, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স নেবো। এইগুলো হচ্ছে স্যালারি ডেফিনেশনে পড়ে। নেক্সট কি বলেছিল দেখ,
বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি স্পেন্ড 20,000 মেডিকেল ট্রিটমেন্ট অফ হিমসেলফ ইন আ প্রাইভেট নার্সিং হোম। পুরোটাই পারকিউটস, ট্যাক্সেবল পারকিউটিস, কোনো ছাড় নেই, পুরো 20,000 টাকা চলে আসবে পারকিউটিস। ঠিক আছে, এন্ড হিজ এমপ্লয়ার রিএম্বার্স এন্টায়ার বলেই দিলাম। হি এঙ্গেজ ডোমেস্টিক সার্ভেন্ট 500 টাকা পার মান্থ মালিক এটা দিয়ে দিয়েছে, তাহলে কি লিখবি? স্যালারি অফ ডোমেস্টিক সার্ভেন্ট 500 ইন্টু 12 6,000 টাকা হয়ে গেল। এমপ্লয়ার তোকে ল্যাপটপ প্রোভাইড করেছে, ট্যাক্স পে পারকিউজিটস, ট্যাক্স পে পার ল্যাপটপ দিলে ট্যাক্স পে। প্রফেশনাল ট্যাক্স পে করেছে কে? 1600 টাকা মালিক পে করেছে, পারকিউজিটসে 1600 টাকা লিখবি, পরে গিয়ে আবার ডিডাকশন পেয়ে যাবো। এবার দেখ এই অঙ্কটাই করা আছে, কোনো তো ভুল নেই, এখানে তো ভুল জায়গায় নেই। দেখে নি বেসিক স্যালারি কত ছিল? 1,60,000 টাকা, ডিএ 1,60,000 25% 40,000, ঠিক আছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 2,000 ইন্টু 12 24,000। এমপ্লয়ার ও তো 3% বলেই দিলাম, 2 লাখের 3% 6,000 টাকা হয়। চিলড্রেন এডুকেশন 3,600, ঠিক আছে। ইন্টারেস্ট ক্রেডিটেড 1,500 টাকা, ঠিক আছে। এন্টারপ্রেনার্স 12,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা কি ছিল নিয়ম? অ্যাকচুয়াল রেট আর 10% অফ স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। স্যালারি বলতে কি কি লিখেছি এখানে? 1,60,000 40, 2 লাখ, 2,24,000 আর এইদিকে 3,600, 2,27,600 আর 12,000, 2,39,600 হয়েছিল। দেখতে এটা ক্যালকুলেটর করে দেখতো, 2,39,600, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10% 23,960। দুটোর মধ্যে ছোট কোনটা? এটা ভুল করেছিস, অ্যাকচুয়াল রেট 5,000 ছিল না, 60,000 টাকা হবে। দেখতো অ্যাকচুয়াল রেট 60,000 টাকা হবে নাকি? কোম্পানি পেস রেন্ট, আচ্ছা 5,000 টাকা পার মান্থ বলেনি, আমি এটা দেখছিলাম পার মান্থ বলেনি, ঠিক আছে। 5,000, 23,960, ছোট কোনটা? 5,000 টাকা, ঠিক আছে। 5,000 টাকা, ঠিক আছে। চলছে, কন্টিনিউ চলছে। মেডিকেল ট্রিটমেন্ট লিখবি 20,000 টাকা, ঠিক আছে। ডোমেস্টিক সার্ভেন্ট 500 ওটা 6,000 টাকা, ঠিক আছে। ল্যাপটপ কম্পিউটার, এটা তো ট্যাক্স ফ্রি পার্কি, পরীক্ষার হলে এগুলো লিখবি প্যাকেটে, এটাকে বলে ট্যাক্স ফ্রি পারকিউজিটস। কেন নিলাম না ট্যাক্স ফ্রি? এটা যে ট্যাক্স ফ্রি পারকিউজিটস এর মধ্যে পড়ে, তাই নিন। প্রফেশনাল ট্যাক্স 1,600 টাকা। যোগ করিসনি মানে, যোগটা করেছিস? ঠিকই আছে, যোগটা কর। তুই করেছিস তো এই অঙ্কটা? করেছিস তো? যোগ করে দেখ কত বেরোচ্ছে। তোমরা করেছিস? তুই করেছিস অঙ্কটা? দেখ কি সমস্যা কোথায় হয়েছিল, মেলা। অঙ্কটা করেছিস যখন মেলা। সাতশো। 2,79,700। আর এটা তো 50 আর 1600 বাদ দে। করেছিস অঙ্কটা? কে? 2,28,100। এটা আছে দেখতে, এটা সেটা দেখ। 2013। স্যার এটাই আছে, করেছিস কেন অঙ্ক? তোর বইতে আছে তো, কোশ্চেন করিস কেন তুই? ও এটাই, ওটা 5,000 টাকা পার মান্থ হবে, বুঝছিস তো? হ্যাঁ, আমি দেখে নিই পুরো কি বলছে এখানে। ক্লাস 8, ঠিক আছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 24,000 টাকা, ঠিক আছে। চিলড্রেন 3600, ঠিক আছে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 12,000 টাকা, ঠিক আছে। ইন্টারেস্ট 1500, ওটা 6,000, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। রেন্ট ফ্রি অ্যাকাউন্টে 23,960 হয়েছে, বুঝিস তো? 23,960। আমি আর কাটলাম না, তোর কাটাকাটি করার দরকার নেই, কারণ ওখানে 5,000 টাকা লেখা আছে, তার জন্য ঠিক আছে। যদি 5,000 টাকা পার মান্থ হয় তখন হয়তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওটা তো বুঝে গেছিস। ওখানে যেহেতু কোশ্চেন ওটা লেখা আছে তাই ঠিক আছে মনে করলাম। প্রফেশনাল ট্যাক্স 1,600 টাকা, ঠিক আছে। ডোমেস্টিক সার্ভেন্ট 6,000 টাকা, ঠিক আছে। রিএম্বার্সমেন্ট সব ঠিক আছে, পুরো ঠিক আছে, ঠিক আছে। ওটা বইতে যে করেছে না, বইতে 5,000 টাকা পার মান্থ কোশ্চেনে দেওয়া ছিল, আর আমাদের ওখানে 5,000 টাকা লেখা আছে, তাই অনুযায়ী ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা পুরো মিলে গেল, পারফেক্ট কিন্তু অঙ্কটা, অঙ্কটা পুরো মিলে গেছে। এবার কি হচ্ছে, 13 সাল হয়ে গেল। এবার কি, ও বাবা, প্রথমে 2001 থেকে আরম্ভ করেছিস? এটা পারিস তো করতে, তো বলেই দিতে হবে তোরা। এটা কঠিন অঙ্ক আছে, সবচেয়ে কঠিন অঙ্ক এটাই, মানে আমার যা মনে হয়। আমি প্রতি বছর পরীক্ষায় এই অঙ্কটাই দিই, 2001 সালে অঙ্কটা করতে দিই। তো 2001 সালে অঙ্কটা 131 পাতা, তাই তো? 131 পাতা। এই অঙ্কটা মানে অনেক ভুল গেছে, যারা করিসনি তারা করতে পারিস কিন্তু ওখানে সামনে বসে, সামনে করতে পারিস, ভালো অঙ্ক দেখো।
তার মানে তোর 11 সাল থেকে পুরো 24 অব্দি সব হয়ে গেছে, তাই তো? 11 থেকে 24 টানা অঙ্ক কমপ্লিট। 11 থেকে 24, ঠিক আছে? তাহলে এবার তুই আবার আরম্ভ করলি 1 থেকে 10 এর দিকে যাচ্ছি, এবার 2001 থেকে 2010 এর দিকে, তাই? তাহলে এই অঙ্কটা যারা করিসনি হাতে ধরে করে নে কিন্তু। কত নম্বর অঙ্ক বল, অঙ্কের নাম্বার? 60। তুই তোর বইটা বের করে নে, তোর বই অঙ্কটা পেয়েছিস তো খুঁজে? হ্যাঁ, 2001 এরটা। 2013 বাড়িতে করবি, করে দিলাম 2013টা। 2001 নতুন একটা পয়েন্ট আছে, বুঝিস তো? নতুন একটা পয়েন্ট আছে, পেয়েছিস কি দেখ। বলছে কি, মিসেস মুনমুন সাহা, পেয়েছিস কি? বলছে কি, মিসেস মুনমুন সাহা জয়েন এএমসি লিমিটেড অন 1/8/20। কবে জয়েন করেছে মুনমুন সাহা কোম্পানিতে? 1/8/20 তে জয়েন করেছে। 1/8/20 জয়েন করেছে। কি স্কেল কি ছিল দেখ, স্কেলটা দেখিয়ে দেবো। স্কেল ছিল তো 6000 টাকা, 200 টাকা, 9000 টাকা। আমি আর দেখছি না, স্কেলটা সামনে দেখিয়ে দিচ্ছি তোদের, একটু দেখিয়েছি যারা যারা পারিস না স্কেলের অঙ্ক, দেখে নে। বল দেখি আমাকে, মুনমুন শাহ জয়েন করেছে কবে? 20 তে, একই না? ওর স্কেলটা কেমন ছিল একটু বলবি? 6000, 6200, তারপর 9000, এই তো ছিল স্কেল, আর কিছু ছিল না, স্কেলটা ছিল এটাই। এবার দেখ কি করে করতে হয়, যারা জানিস না স্কেলের অঙ্ক দেখে নে। 1/8/20 তে তোমার স্যালারি ছিল কত? 6000। স্কেল 200 টাকা, এই যে দেখ 6000 হাইফেন দিয়ে 200, মানে প্রতি বছর বছর ওর 200 টাকা করে মাইনা বাড়বে। তাহলে কত হবে? 1/8/20 ছিল, এবার হবে 1/8/21। কত হবে? 6200 টাকা। 1/8/22 মাইনা কত হবে? 6400 টাকা। 1/8/23 মাইনা কত হবে? 6006 টাকা। এভাবে করেছিস তো তোরা, যারা করেছিস তারা এভাবে করেছিস, 6400 টাকা। তারপর কি বলছে? 1/8/24 কত হচ্ছে? 6800। ঠিক আছে? এবার দেখ স্যার আর কি এসে কি, আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল, প্রিভিয়াস ইয়ার 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25, মানে 1/4/24 থেকে 31/3/25, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। এটা দেখ, এটা এই মায়াটা কবে থেকে কবে পেয়েছিস? এই মায়াটা তুই কবে থেকে কবে পেয়েছিস? 1/8/20 থেকে 1/8/21 অব্দি এই মাইনা পেয়েছিস, যার মধ্যে আমাদের প্রিভিয়াস ইয়ার নেই। এটা পেয়েছিস কবে থেকে? 1/8/21 থেকে 1/8/22, এর মধ্যেও আমাদের প্রিভিয়াস ইয়ার নেই। এই মাইনা পেয়েছিস কবে থেকে? 1/8/22 থেকে 1/8/23, এর মধ্যেও আমাদের প্রিভিয়াস ইয়ার নেই। প্রিভিয়াস ইয়ার কত আমাদের? 24-25, এখানে থাকবে। 1/8/23 থেকে 1/8/24, ঠিক আছে? আর এটা পেয়েছিস কবে থেকে? 1/8/24 থেকে 1/8/25। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? স্যার প্রিভিয়াস ইয়ার তো 24-25। তাহলে এটা তো আমার প্রিভিয়াস ইয়ার মধ্যে পড়ছে না, এটাও পড়ছে না, এটাও পড়ছে না। কিন্তু এটা কি পড়ছে? এখানে পড়ছে। ক মাস পড়ছে বল দেখি? দেখি কি করে। এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস, অর্থাৎ 6600 টাকা পড়ছে 4 মাস। অর্থাৎ 6600 টাকা হবে 4 মাস, একই না? প্লাস তারপরটা ক মাস হবে? 12 মাসের মধ্যে যদি আগেরটাই 4 মাস পড়ে, এটা তো 8 মাসই পড়বে, অসুবিধা নেই। 6800 টাকা ইন্টু 1 মাস। ভালো করে দেখে নে, এই হচ্ছে স্কেলের অঙ্ক, স্কেল। এটা হচ্ছে বেসিক স্কেলের অঙ্ক, ঠিক আছে? যদি স্কেল দিয়ে দেয়, স্কেলের অঙ্ক দিতেই পারে পরীক্ষায়, এইভাবে করতে হবে, ঠিক আছে? এটা সাজিয়ে নিতে হবে, ব্যাস, আর কিছু নেই। এই অঙ্কের মধ্যে কঠিন তো কিছু নেই, এটা একটু অনেকের বুঝতে অসুবিধা হয়। এইটা আমি তোকে করিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা তো দেখে নে, কর। এটা তোর এটা বেরিয়েছিল 6600 ইন্টু 4 আর 6800 ইন্টু 8 কত হচ্ছে? 26,408, 54,400, 80,800।
ঠিক আছে, এটুকুকে করে ফেল, যার যার দরকার আছে, টোকার দরকার আছে ঢুকতে পারিস। তুই পেয়েছিস তোর বইতে অঙ্কটা? আচ্ছা, ভেরি গুড। দেখে নে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা মানে এই পার্টটা হয়ে গেল, যার যার দরকার। টোকা নেই দাদি, তোকে সময় নেবো না আমি, জাস্ট এটা টোকার জন্য আমি হাতে আমি ঘড়ি গুনছি, এত পুরো 1.5 মিনিট দেবো টাইম, 1.5 মিনিট। 1.5 মিনিটের মধ্যে কিন্তু ঘুরিয়ে দেবো আমি, স্লাইড ঘুরিয়ে দেবো 1.5 মিনিটের মধ্যে। নেক্সট কি বলেছিল দেখ, ডিএ, এটা করবি 2000 ইন্টু 12। সিটি কম, এটা ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, সিটি কম্পালসরি অ্যালাউন্সেস, এটা ইন্টু 12। হাউসের অ্যালাউন্স, তাহলে এইগুলো দেখি এই দুটো কি কি করেছিস। এটা 80,800 বের হলাম, 80,800 বের করলাম। তারপর কি বলেছে, ডিআই 2000 ইন্টু 12, এটা 1000 ইন্টু 12 হয়ে গেল। এইচ আর কত করে বলেছিল দেখ, এইচ আর 2000 ইন্টু 12, ঠিক আছে তো, 2000 ইন্টু 12 বসে থাকছিস কেন, তোরা যারা করিস সেটা করতে পারবি তো, ফটাফট করে করতে হবে তোকে, করতে হবে এগুলো, লাইনটা পড়বি এক একটা করে। দেখ ডিএ কত ছিল, 2000 টাকা করে প্রতি 2000 ইন্টু 12, ঠিক আছে, ডিএ 2000 ইন্টু 12 করতে হবে তোকে। আচ্ছা, হাউসের অ্যানাউন্সমেন্ট বললাম 2000 ইন্টু 12 24,000 টাকা। এক্সিবিশন ছিল আন্ডার 17 2013 এ, রুল 2 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস ছিল। এইচআর কত হলো, 24,000 টাকায় বসে গেল।
রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। কত টাকা করে রেন্ট পেড ছিল দেখ, রেন্ট পেড ছিল কত করে, 3,000 টাকা করে প্রতি মাসে। 3,000 টাকা করে রেন্ট পেড হলে 36,000 টাকা মাইনাস 10% অফ স্যালারি। স্যালারি বলতে কত, স্যালারি বলতে বেসিক আর ডিএ। বেসিক ছিল হচ্ছে তোর 80,800 আর 24,000, যোগ করে কত হয়, 80,800 আর 24,000। তুই ডিএ নিসনি তাই তো, ডিএ কেন নিসনি, না ডিএ নিসনি তো, এই দেখ, এই দেখ তুই কি করেছিস, ও না আমি ঠিক আছে করেছি, 80,800 24,000 কত হচ্ছে, তার উপর 10% 10,480 বাদ দিয়ে হচ্ছে কত হচ্ছে 25,500 কোন 50% অফ স্যালারি। ঠিক আছে, তিনটে মানে ছোট 24,000, 24 24 হয়ে গেল, এই চারে ক্লিয়ার হয়ে গেল। এমপ্লয়ার কন্ট্রিবিউট করে কত 13%, তাহলে কত পার্সেন্ট আসবে, 1% আসবে, বেসিক আর ডি এর উপর 1% আসবে। তাহলে দেখ তাই করেছি নাকি, বেসিক আর ডি এর উপর 1%, এই দেখ এমপ্লয়ার টু আরপিএফ ইন এক্সেস 12% স্যালারি 1,04,000 1% 1,048, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ 1800/12, দেখ কি করেছিস, 1800/12 ইন্টু কত হয় 375, ঠিক আছে। নেক্সট কি বলছে, সি ইজ প্রোভাইডেড উইথ আ মোটর কার, 1600 সিসি মোটর কার প্রোভাইড করে উইথ আ ড্রাইভার বোথ অফিসিয়াল প্রাইভেট পারপাস, পুরো এটা কি করবো 1800 প্লাস 900 ইন্টু 12, তাই তো, কার লিখবো কত 1800 প্লাস 900 ইন্টু 12, পারিস নেই করতে, এখানে লিখবো পার কিউজিটস, এখানে লিখছি পার কিউজিটস, করতে থাক, পার কিউজিটস আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, কি লিখবো কার 1800 প্লাস 900 ইন্টু 12 32,400। এখনো পর্যন্ত কিন্তু অঙ্কটা সেরকম টাফ পাইনি, এখনো পর্যন্ত পয়েন্ট আসেনি এমন কিছু। তারপর কি বলেছে দেখ, সি ইজ প্রোভাইডেড উইথ আ সুইপার, তাকে সুইপার প্রোভাইড করা যায়, ডোমেস্টিক সার্ভেন্ট প্রোভাইড করা যায় 300 টাকা 600 টাকা, তাই লেখ সুইপার, এখানে লেখ সুইপার। আচ্ছা সুইপারের স্যালারি কত ছিল, 300 টাকা করে, সুইপার 300 টাকা করে ছিল, দেখ তো সুইপার 300 টাকা করে ছিল, সুইপার, সুইপার 300 টাকা করে ছিল, আর ডোমেস্টিক সার্ভেন্ট কত ছিল 600 টাকা, 600 টাকা করে লেখ, ডোমেস্টিক সার্ভেন্ট 600 টাকা, 600 ইন্টু 12 কত 7,200 টাকা। বলছে ইনকাম ট্যাক্স 3,000 টাকা, প্রভিডেন্ট ট্যাক্স 12,000 টাকা, ডিডাক্টেড আমার স্যালারি, তাহলে আসবে না, ডিডাক্টেড স্যালারি থেকে কেটেছে, মালিক তো দেয়নি, তাহলে এটা আসছে না, এটা তোর আসলো না, কারণ বলে দিয়েছিলাম। এই যে এটা নতুন পয়েন্ট, এখন তুই বলতেই পারিস অস্বীকার করতে, স্যার এই পয়েন্টটা আমি জানি না, এই পয়েন্টটা কোন চ্যাপ্টারে শিখিয়েছিলাম তোকে বলে বলে দিই, মনে কর কোন চ্যাপ্টারে শিখিয়েছিলাম এই পয়েন্টটা, যখন ওই হেডস অফ ইনকাম শিখিয়েছিলাম, মনে পড়ে হেডস অফ ইনকাম কোনটা কোন হেডে আসে, এই পয়েন্ট ছিল। এটা কি বলেছে এই কোশ্চেনে পড়লাম না, দেখ আমরা কি বলি প্রভিডেন্ট ফান্ড কত রকমের হয়, মনে আছে, 4 রকম, কি কি বলতো, বল 4 রকম বললি তো, আরপিএফ এসপিএফ আর বল, আর বল আরপিএফ এসপিএফ আর বল, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটা একটা, বল তিনটে, তাহলে রিকগনাইজ প্রভিডেন্ট তো বললো তো, পিএফ বললো তো, আরপিএফ এসপিএফ ইউপিএফ তিনটে বললো, আর একটা বল, আর একটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, চারটে হয়, প্রভিডেন্ট ফান্ড 4 রকমের হয়, কি কি বললাম, আরপিএফ এসপিএফ, আরপিএফ হচ্ছে বেসিক্যালি, আরপিএফ কোনটা হলো যারা নন গভর্নমেন্টে চাকরি করে তারাই আরপিএফ হয়, আর গভর্নমেন্টে চাকরি করলে এসপিএফ হয়, স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, দুটো হলো, একটা আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আর একটা রিকগনাইজ, সরি কি বললাম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যারা চাকরি করে না, যারা চাকরি করে না তারাও তো প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে, তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে, ঠিক আছে, যারা বিজনেস করে তারা পিপিএফ এ টাকা রাখে, পিপিএফ এ টাকা কত টাকা রাখা যায় জানিস তো, ম্যাক্সিমাম মানে 500 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা অব্দি রাখা যায় বছরে, ঠিক আছে, তো 500 টাকা করে শুরু করে বছরে 1.5 লাখ টাকা রাখা যায়। তো দেখ এত অব্দি বোঝা গেল, কি বললাম আমি, কথা বললাম, ও পাতা উল্টে কি দেখছিস বল, না দেখতেই পারিস বল, আমি তাহলে মনে করি সেই জায়গাটা শোন, এটা হলো তো এখানে এই অঙ্কটাই আরপিএফ দেয়নি, স্যার আরপিএফ তো দিয়েছে, আমি ছিল আরপিএফ, কিন্তু এই যে এই পয়েন্টে যেটা পার্টিকুলার ইউআরপিএফ দিয়েছে, এই পয়েন্টে এই যে এই পয়েন্টে এইচ নম্বর পয়েন্টে ইউআরপিএফ দিয়েছে, এই পয়েন্টের উপরই 2019 সালে অনার্সে এবং 22 সালে অনার্সে 5 নম্বরে শর্ট কোশ্চেন দিয়েছিল, 5 নম্বরে শর্ট কোশ্চেন এসেছিল, পার্টিকুলার এই পয়েন্টটা যে পারবে যে জানবে সেই ওই অঙ্কটা করতে পারবে,
কিন্তু এটা যদি না জানে এটা পারবে না। নিয়মটা ছিল কি? নিয়ম ছিল স্যার? এর নিয়ম কি ছিল? দেখা নিয়ম বলি আমি আর পড়লামই না, বাট এখন পড়িনি। আমি যখন স্যালারি থিওরি পড়াচ্ছিলাম প্রভিডেন্ট ফান্ড, ওখানে বলেছিলাম কথাটা, পড়তে বলেছিলাম, নিয়ম রুল পড়তে বলেছিলাম। তো রুলটা আমি তোকে বলে দিচ্ছি, আবার রুলটা বলে দিচ্ছি। কি রুল? ইউআরপিএফ। আরপিএফ এর রুল তো বুঝে গেছিস, তাই এত অঙ্কগুলো আরপিএফ বুঝে গেছি। ইউআরপিএফ এটা কি ছিল? ইউআরপিএফ লিখে দিচ্ছি, বইতে লেখা আছে। ইউআরপিএফ, আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এখানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন থাকে। ভুল লিখেছি। ও আচ্ছা, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ারের কিছু কন্ট্রিবিউশন আছে। তাহলে এমপ্লয়ার যে টাকাটা কন্ট্রিবিউট করছে, আর এমপ্লয়ার যে টাকাটা এই ফান্ডে কন্ট্রিবিউট করবে, তাহলে আমি যদি কোনো টাকা কন্ট্রিবিউট করি তার উপর কি হবে? ইন্টারেস্ট পাবো কি পাবো না? তাহলে এবার নিচে কি লিখবো? ইন্টারেস্ট। এর নিচে লিখলাম ইন্টার, এটা লিখতে হবে না, লেখা আছে বইতে, জাস্ট বোঝাচ্ছি তো। ইন্টারেস্ট অন সাচ, সাচ মানে বুঝতে পারছিস তো? এইটা উপরেরটা, সাচ কন্ট্রিবিউশন। ঠিক আছে, এটা এক জায়গায় যাবে, কোথায় যাবে তোকে বলতে হবে। আর কি? এমপ্লয়ি কন্ট্রিবিউশন, মানে এমপ্লয়ি যে টাকা করবে, এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন। কি লিখলাম? ইন্টারেস্ট অন সাচ। এত পুরো মাথার মধ্যে গেঁথে ফেল, কারণ এরকম পয়েন্ট কিন্তু এপিসোড একটা আসতে পারে, আশা আছে কিন্তু আসতে পারে, কিন্তু এরকম শর্ট কোশ্চেন, হয়তো বড় অঙ্কের মধ্যে এই পয়েন্টটা দেবে না, শর্ট কোশ্চেনে দেবে এই পয়েন্ট। ঠিক আছে, ইন্টারেস্ট অন সাচ কন্ট্রিবিউশন। ট্যাক্স স্টেটমেন্ট কি আছে ভালো করে শুনবি, তারপর তুই এই এন্ট্রিটা পারবি। মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে সেটা কোথায় আসে? কমন সেন্স। আজকে আমি চাকরি করতে গেছি, মালিকের কন্ট্রিবিউশনটা কিসের পার্ট? স্যালারির পার্ট। মালিকের কাছ থেকে যা পাই সেটাই তো স্যালারি। এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে স্যালারিতে। তাহলে কি লিখবো? এখানটাই তোর মুছবো, মুছে এখানটায় লিখছি। কি লিখবো? এটা চলে আসবে কোথায়? স্যালারিতে। মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করছে তার মধ্যে একটা ইন্টারেস্ট, এটাও স্যালারি, এটাও স্যালারি, এটাও স্যালারিতে আসবে। তাহলে এই দুটো আসবে স্যালারিতে। মানে কি? আমি তো চাকরি করতে গেছি, আমার কন্ট্রিবিউশন, এটা কি স্যালারি? আমি যেটা কন্ট্রিবিউট করেছি এটা স্যালারি নয়, এটা স্যালারি নয়, এটা হচ্ছে নট ট্যাক্সেবল। এটাকে লিখবো কি? নট ট্যাক্সেবল। এটা স্যালারি নয়, নট ট্যাক্সেবল। আসেন, আসে না, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। কোনোভাবেই আসে না। ইন্টারেস্ট অন সাচ কন্ট্রিবিউশন, আমি যে টাকাটা কন্ট্রিবিউট করি তার উপর থেকে ইন্টারেস্ট হলো, এটা চলে আসে আদার সোর্সে। কি লিখলাম? ইনকাম ফ্রম আদার সোর্স। এবার আমাকে বলতে পারে স্যার স্যালারিতে এখানে স্যালারি বললেই হয়, কিন্তু আরো একটু বইতে খুব ডিটেলসে লিখেছে, স্যালারি কোন হেডে লেখা জানিস তো? এটা লেখা আছে আন্ডার সেকশন 17 সাবসেকশন 3 তে এটা আছে। বললাম কোথায় আসে? আন্ডার সেকশন 17 সেকশন কত লিখলি? 3। বল দেখি আন্ডার সেকশন 17 সেকশন 2 তে কি লেখা ছিল? এটা পার্কুইস আসে, এটা কি আসে জানিস? সেটা এই সেকশনে কি বলেছে? কোথায় লিখবো দেখ, আমি উপরে তুলে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে তো, এই সেকশনের নাম কি জানিস তো? প্রফিট। এটাকে বলা হয় প্রফিট ইন লিউ অফ স্যালারি। কি লিখলাম? প্রফিট ইন লিউ অফ স্যালারি। ঠিক আছে, কি লিখলাম? প্রফিট ইন লিউ অফ স্যালারি। ব্যাস, এই অঙ্কটা তুই ইজিলি পেরিয়ে যাবি। অ্যাডজাস্টমেন্ট মোটামুটি বুঝতে পারলি অ্যাডজাস্টমেন্ট গুলো কি বললে মনে থাকবে? এটা দেখে যে মুখস্থ করে তার মনে থাকবে না, কিন্তু যে বোঝে তার মনে থাকবে। কমন ব্যাপার, মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে তাই তো স্যালারি, মালিকের কাছ থেকে যা পাবো তাকেই তো স্যালারি। ঠিক আছে, এমপ্লয়ি কন্ট্রিবিউট করলে কি স্যালারি হতে পারে? না, এটা স্যালারি হতে পারে না। এমপ্লয়ি যেভাবে কন্ট্রিবিউট করছে তার উপর ইন্টারেস্ট, এটা আদার সোর্স। এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। দেখ আমি দেখাচ্ছি, আমি তোকে দেখাচ্ছি, দেখ। এই অঙ্কটা শর্ট কোশ্চেন 2019 অনার্স এবং 2022 অনার্স এসেছিল। বলছে বিফোর সি জয়েন এএমসি লিমিটেড, এই যে মুনমুন, তাই তো? মুনমুনই ছিল নাম, মিসেস মুনমুন সাহা বা মিস মুনমুন সাহা কি একটা ছিল। ও এই কোম্পানিতে জয়েন করার আগে অন্য একটা কোম্পানি চাকরি করতো। কোথায় চাকরি করতো? সি ওয়াজ এমপ্লয়েড উইথ ভিসিসি লিমিটেড। ঠিক আছে তো? যখন ইউআরপিএফ বলবে না, ইউআরপিএফ এ কি হয় বলছো?
আগে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। তাহলে তুই আগে এক জায়গায় চাকরি করতি, এখন তুই অন্য একটা জায়গায় চাকরি করছিস, তাহলে এখন যে জায়গায় চাকরি করছিস সেখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তাহলে আগের কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড টাকা তুই পেয়ে যাবি, এরকমই কিছু একটা বলেছে। ওয়াজ আ মেম্বার অফ কোম্পানিজ ইউআরপিএফ, তুই এখন এএমসি তে চাকরি করিস, তুই আগে চাকরি করতি ভিসিসি তে, ওই কোম্পানির তুই কিসের মেম্বার ছিলি? ইউআরপিএফ এর মেম্বার ছিলি, ওই কোম্পানি চাকরি করিস না, তাহলে প্রভিডেন্ট ফান্ড টাকাটা তুই তুলে নিবি, তুই তো টাকাটা তুলে নিবি। সেক্ষেত্রে ডিউরিং দ্য ইয়ার কি বলছে, সি রিসিভ দ্য ব্যালেন্স ফ্রম দ্য সেট ফান্ড, ওই ইউআরপিএফ এ যে টাকাটা জমা ছিল সেটা তুই তুলে নিচ্ছিস। কত টাকা? 7360 টোটাল, যার মধ্যে নিজের কন্ট্রিবিউশন আছে 4000 টাকা। বুঝছেন? নিজের কন্ট্রিবিউশন আসে? বুঝছেন? নিজে যে টাকাটা কন্ট্রিবিউট করেছিস তার উপর ইন্টারেস্ট হলো 200 টাকা, কোথায় চলে আসবে? আদার্স সোর্সে চলে যাবে। মালিকের কন্ট্রিবিউশন 3000 টাকা, কোথায় আসবে? স্যালারিতে আসবে। মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে তার উপর ইন্টারেস্ট 160 টাকা, কোথায় আসবে? স্যালারিতে আসবে। তার মানে পার্টিকুলার স্যালারিতে এই অঙ্কে আইটেম আসবে শুধুমাত্র 3160, তাই তো? তাহলে বুঝতে পারলি কি বলতে চাইছি? 3160, তাহলে এখানে কি লিখবো? আমি জানি না এখানে প্র্যাকটিস আর কিছু আছে কিনা, সবার নিচে আসবে, আমি পরে দেখছি আর কিছু আছে কিনা। এখানে লিখতে হবে, একটা লিখতে হবে কি বলছে, প্রফিট ইন লিউ অফ স্যালারি। কি লিখবো? এখানে লিখতে হবে প্রফিট ইন লিউ অফ স্যালারি। অ্যামাউন্ট রিসিভড ফ্রম ইউআরপিএফ। আমি কিন্তু পুরো ধরে ধরে বোঝালাম, বুঝতে পারলি আমি কেন লিখে লিখে দেখালাম জানিস, যাতে মনে থাকে, যেন মনে থাকে যেন। 3160 বাইরের ঘরে লিখে দে। বেশ, বুঝতে পেরেছি পয়েন্টটা খুব ভালো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। হেডিং দিলি না কেন, প্রফিট ইন লিউ অফ স্যালারি? হেডিং দিতে হবে, হেডিং এ লিখতে হবে প্রফিট ইন লিউ অফ স্যালারি। আন্ডারলাইন কর, লিখ অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইউআরপিএফ। এই অঙ্কটা তো কঠিনই অঙ্ক ছিল না, ওই বছরে দেখতে গেলে তো একটু কঠিনই ছিল, নতুন নতুন পয়েন্ট এসছে। 2001-এর অঙ্কটার মতনই অঙ্ক, বলবো না পুরো রিপিট করেছে 2008-এ, কিছু পয়েন্ট হয়তো কমন পেয়ে যাবি, একের কিছু পয়েন্ট 8-এ আছে। বুঝলো এটা? তোর কাছে পুরো তুই গেছিস তো? কিছু বল, জিজ্ঞেস করছিস, বল কিছু জিজ্ঞেস করছিস? কোন আর ক্যালকুলেশন? হ্যাঁ 32,400, আচ্ছা কিন্তু 12 লিখিনি, ঠিক আছে তো? 32,400। আচ্ছা দেখ এবার কি বলেছে, এটা পয়েন্টটা তো হয়ে গেল, এইচ হয়ে গেল। এই এটা একটা নতুন পয়েন্ট, ইসপের পয়েন্ট, ইসপ। ফার্ম এমপ্লয়ার এগ্রিড টু অ্যালট 1000 ইকুইটি শেয়ার, মানে তোর মালিক তোকে 1000 খানা শেয়ার দিচ্ছে, ঠিক আছে? যার মার্কেটে শেয়ার গুলোর দাম কত করে? মার্কেটে শেয়ার গুলোর দাম 20 টাকা করে, উইথ অ্যান অপশন টু অ্যাকোয়ার দ্য শেয়ারস উইদিন 3 মান্থ, 3 মাসের মধ্যে জিগে। বিশেষ চার অ্যাকোয়ার 24/5 when the market value per share 25 টাকা। তাহলে কি বলছে, যেই শেয়ার গুলো মার্কেটে 25 টাকা করে বিক্রি হচ্ছে, তোকে কোম্পানি 10 টাকায় দিয়ে দিয়েছে, তাহলে তোর লাভ কত হলো? 15 টাকা পার পিট চার্জ, ঠিক আছে তো? লিখবি কি, শেয়ার ইস্যুড এট কনসেশনাল রেট, এখানে লিখবি শেয়ার ইস্যুড, এই যে পিটসে লিখবো শেয়ার ইস্যুড এট আ কনসেশনাল রেট, শেয়ার ইস্যুড এট আ কনসেশনাল রেট। 25 মাইনাস 10, 15 ইন্টু কত, 1000টা শেয়ার, 15,000 টাকা। এটা বুঝে নে, তুই যেই কোম্পানিতে চাকরি করছিস, ঠিক আছে, সেই কোম্পানি মার্কেটে কাউকে শেয়ার বেচলে ও 25 টাকায় বেচে, অন্যান্য বাইরের লোকে 25 টাকায়, তোকে 10 টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে তোর লাভ কতটা হলো, তোর সুবিধা কত পেলি? 15 টাকা। বুঝতে পারলি? এটাকে বলে শেয়ার ইস্যুড একটা কনসেশনাল রেট, কম দামে, কম দামে তোকে বেচে, কম দামে তোকে বেচে, এটাকে কোম্পানি চাকরি করিস বলে তুই এই সুবিধাটা পেলি 15,000 টাকা।
সহজ অঙ্ক তো নেই কিছু পয়েন্ট শেষ তো। তো তুই যোগ বিয়োগ করে দে, অঙ্ক শেষ কর। আর যোগ বিয়োগ তো আমি করলাম না, এবারে যোগ কর। কত হচ্ছে নে, ক্যালকুলেটর নে। 32,400, 3,600, 7,200, 15,000 যোগ কর। 32,400, 3,600, 7,200, 15, কত হচ্ছে 58,200 টাকা। সব করে প্রথম দিন 3,800 প্লাস 24,000 প্লাস 12,000 প্লাস 1,048 প্লাস 375 প্লাস 58,200 প্লাস 3,160, কত হচ্ছে 1,79,583। একে বলা হয় কি গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন 85,000। প্রফেশনাল ট্যাক্স তো নেই অঙ্কে, আছে কি? আচ্ছা, 50,000 টাকা দেখি কোথায় আছে। হ্যাঁ, এই যে 1,200 টাকা প্রফেশনাল ট্যাক্স আছে। হ্যাঁ, বল যোগ বিয়োগ করে বল অ্যান্সার। 1,28,383 হচ্ছে অঙ্কের অ্যান্সার, ইনকাম ফ্রম স্যালারি। এটা হলো 2001। দোস্ত 1 নম্বর।
বইতে আছে 2 আর 2 দেখতো ইয়ে সুমন আচ্ছা দেখ শোন কত নম্বর দেখতো অঙ্ক নাম্বারটা এটাও স্কেল আগে খুব স্কেলের অঙ্ক দিত স্কেলের অঙ্ক বলে দিয়েছে ভালো ভালো অঙ্ক আছে তো বলছে কি তো দেখে নিতে অত দেখার দরকার নেই বেসিক স্যালারি কত ছিল 8,000 টাকা ছিল কবে ও জয়েন করেছে 1 ডিসেম্বর 2021 এবার আমাকে বল এটা আমি করে দিই কারণ এখানে আম, অসুবিধা হবে নাহলে দেখে নে তোরা বারবার দেখে নে যারা পারিস না স্কেলের অঙ্ক জয়েন করেছে কবে 1/8/21 তাই তো ডেটটা বলতো কি ছিল আমি দেখিনি খেয়াল কর দেখ বইটা দেখ 1/12/21 জয়েন করেছে 1/12/21 এখন কত মাইনা ছিল 8,000 কত করে বাড়ছে 400 করে তাহলে 1/12/22 মাইনা কত হয়েছে 8,400 1/12/23 মাইনা কত 8,800 1/12/24 কত 9,200 কত অব্দি বাড়বে বলছিল 10,000 অব্দি তাই তো 10,000 অব্দি আমার দরকার নেই আর দরকার কি আমার তো পিভিআরসি আর কত 24-25 তার মধ্যে কোনটা 24-25 এইটা পড়ছে আর এটা পড়ছে বুঝতে পারছিস তো এই দুটোই তো পড়ছে 24-25 আমি আর বললাম না আগেটা বুঝলাম এই বুঝতে পারলি 24-25 এটা কেন পড়ছে 1/12/23 তোর মাইনা ছিল 8,800 তুই এই মাইনা কবে পাবি 1/12/23 থেকে কত অব্দি পাবি 1/12/24 অব্দি পাবি তাহলে 1/12/24 এই পিরিয়ডের মধ্যেই তো তুই পেয়ে যাচ্ছিস 23-24 পেয়ে গেলি তাই না কত পেলি বল তার মানে তুই ভাব এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 8 মাস বুঝতে পেরেছিস এই এই জায়গাটায় বোঝানোর জন্য আমি একটু লিখে লিখে করাচ্ছি এটা 8 হলো এই 8,800 × 8 এটা বুঝতে পেরেছিস কেন হলো এই যে 1/12/23 তোর মাইনাস 8,800 টাকা করে পাস কতদিন অব্দি পাবি 1/12/23 থেকে 1/12/24 অব্দি আর আমাদের প্রিভিয়াস ইয়ার কত 24-25 শুরু হয়েছে কবে থেকে 24-25 1/4/24 থেকে 31/3/25 তাহলে এই পিরিয়ডে আসছে ক মাস আসছে এপ্রিল মাস থেকে নভেম্বর এটা বোঝানোর জন্যই আমি এটা করলাম বুঝতে পারছিস এইটাই সবচেয়ে আমাকে কেউ যদি বলে স্যালারির মধ্যে একটু ক্রিটিক্যাল পোর্শন কোনটা বেসিক স্যালারি এই পোর্শনটা এটাই ক্রিটিক্যাল পোর্শন কারণ এটা ভুল হয়ে গেলে কেন এটা বারবার বলছি এটা যদি কারোর ভুল হয় সে অঙ্কে 0 পাবে সোজা খাপটি 0 দেবে অঙ্কে নাম্বার দেবে বাকি ঠিক হলেও নাম্বার দেবে না কারণ এটার উপর বেস করেই সব বেরোবে বেসিক স্যালারি ভুল তো অঙ্ক পুরো ভুল কারণ দেখ তোর এই চারে দিলে এই চারে ভুল হবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সেটাও ভুল হবে প্রভিডেন্ট ফান্ড ভুল হবে সবই তো ভুল হবে একটা পর একটা ভুল হতে যাবে নাম্বার পাবি না কিন্তু এটা ভালো করে করতে হবে আর এটা কত হবে 9,200 × 4 তাহলে করে দেখ কত হচ্ছে 30,000 1,60,000 আর কোনো ডাউট নেই এটা বুঝেছিস তো প্রকার হলে টুকতে পারিস নাটকার হলে আমি ঘুরিয়ে দেবো বুঝিস তো? এগুলো বাইরে করতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ পুরো না করলে এইটুক তো করতে হবে তোকে এই যে, কেউ কিছু না করলেও কেউ যদি মুখে মুখে বুঝেও যায় সে শুধু 800 × 8 9,200 × 4 যদি ডাইরেক্ট বুঝতে পারে আর যদি কেউ না একটু আমার একটু অসুবিধা হচ্ছে তাহলে একটু লিখে করবে এইটুকু আচ্ছা বেসিক স্যালারি হয়ে গেল তোর কি বলছে ডিএ তুই 50% করে দিবি ওর উপর 50% চাপিয়ে দিবি করেছিস তো কোথায় করেছিলি তুই পরের অঙ্কটায় দেখ 1,07,200 এর উপর 50% করে দিলাম 53,600 ঠিক আছে দিয়ে হয়ে গেল এবার কি বলে ডি এর পর মেডিকেল অ্যালাউন্স 500 × 12 6,000 টাকা হবে এর পরের কথাটা বেকার দিয়েছে কোনো কাজে লাগবে না দেখ মেডিকেল অ্যালাউন্স 6,000 টাকা করেছে তারপর কি বলেছে কার অ্যালাউন্সটা কি জানিস কার অ্যালাউন্স কি পার্টলি ট্যাক্সেবল কার অ্যালাউন্সটা করতে হবে কি 800 × 12 করবো দেখ কার অ্যালাউন্স তাই করি 800 × 12 এইটা ভুল করেছিস কার অ্যালাউন্স 800 × 12 এখানে হবে 9,600 টাকা ইনারে এর থেকে এক্সজেমশন পাওয়া যায় এক্সজেমশন
কত টাকা ছাড় পাওয়া যায় জানিস তো? অফিসিয়াল পারপাসে যত খরচা করা, দেখ তো বলেছে অফিসিয়াল পারপাসে কত খরচা হয়েছে। সে 700 টাকা করে প্রতি মাসে খরচা করেছে, ঠিক আছে, অফিসিয়াল পারপাসে। তাহলে তুই বুঝেই গেলি। তাহলে 700 ইন্টু 12, 8,400 টাকা। 1200 টাকা হয়ে গেল। তারপর কি ছিল? ডি হয়ে গেল। ই, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। কি বলতে চাইছে? 300 টাকা প্রতি মাসে ফর ইচ 3 চিলড্রেন, মানে 300 ইন্টু 3 ইন্টু 12। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, আরে ভাই অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার আমরা কি করব? অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার বেকার দেব, জানার দরকার নেই অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কি। তাহলে কি হবে? 300 ইন্টু 12 ইন্টু 3, 10,800। ছাড় পাওয়া যাবে 100 ইন্টু 12 ইন্টু 2, 2400 বাদ দিয়ে 8,400। তুই কোথা দিয়ে করেছিস? এগুলো করিস নি? তো 3 থেকে আরম্ভ করেছিস? এই দুটো অঙ্ক তো খুব স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল। আচ্ছা হয়ে গেল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। আচ্ছা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কি করবো? এটা 600 ইন্টু 12 করবো। ঠিক আছে বুঝিয়েছি, আর এটা তো বেকার, কোনো কাজে লাগবে না। কি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কি ফুললি ট্যাক্সেবল, 600 ইন্টু 12। সি, এন্ড হার এমপ্লয়ার 15% কন্ট্রিবিউট করতে, কত আসবে? 3% আসবে, বেসিক আর ডি এর উপর 3% আসবে। ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ কিছুই আসবে না, এখন 9.5% বলে দিচ্ছে। 9.5% ওপরে হলেই আসে, নিচে হলে তো আসে না, মানে 9.5 এও আসবে না। সি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন এট হাওড়া। তার মানে মালিকের নিজের বাড়িতে থাকতে দিচ্ছে। নিজের বাড়িতে থাকতে গেলে জানতে হবে কোন শহর? হাওড়া। হাওড়ার জনসংখ্যা ধরে নিচ্ছি 40 লাখের নিচে, ধরে নিচ্ছি 40 লাখের নিচে, ঠিক আছে তো? যদি 40 লাখের নিচে হয় তাহলে কত হবে? 7.5। এবার তো এখন নিয়ম ছিল 15 লাখ অব্দি, 15 লাখ থেকে 40 লাখ। এবার তুই কত ধরছিস? হাওড়ার জনসংখ্যা 15 লাখ, নাকি তুই 15 লাখ থেকে তোর 40 লাখের মধ্যে, নাকি 40 লাখের বেশি? যেটা ধরবি সেটা। এরা তুই যদি না জানিস তখন ওটা লিখবি, বলি তুই যদি নলেজ না থাকে তুই কি করে জানবি কোন শহরের জনসংখ্যা কত? আমার মতে বলে মেট্রো সিটি হলে 40 লাখের বেশি ধরবি, মেট্রো শহর না হলে 40 লাখের কম ধরবি। ঠিক আছে? নিচে নোট দিয়ে দিবি, ধরে নিচ্ছি হাওড়ার জনসংখ্যা 40, এত থেকে এতর মধ্যে। ঠিক আছে তো? আর তুই যদি এটাও ধরিস 40 লাখের বেশি, তাতেও নাম্বার কিছুটা কাটবে, কারণ হাওড়াকে 40 লাখের বেশি ফেলার দরকার নেই। ঠিক আছে? তো হাওড়ার জনসংখ্যা, কারোর যদি নলেজ থাকে সে লিখে দিল, আর যদি নলেজ না থাকে সে এরকম নোট দিয়ে দেবে। আর দেখ হাওড়া দিয়ে যে তোর আশেপাশে এরিয়া তুই বলতে পারবি, কিন্তু ধর এমন একটা দিল, কোন একটা জায়গার এরিয়া দিল তুই জেনিসই না, কোন একটা জায়গা দিল তোর বাইরে, ধর সাপোজ ধর ইউপির কোন একটা জায়গার নাম তুলে দিল, তুই কি করে বলবি? ওই শহরের জনসংখ্যা তো জানা সম্ভব নয়। বিহারের কোন একটা জায়গা দিল, বোম্বের কোন একটা জায়গা দিল, তুই কি করে বলবি? বলা সম্ভব নয়। ঠিক আছে তো? ওক্ষেত্রে বলা সম্ভব নয়। কিন্তু এই জন্য বেসিক্যালি ওরা যখন কোশ্চেন সেট করে না, দেখবি ম্যাক্সিমাম ওরা মেট্রো সিটি দেয়। দেখবি যত অঙ্ক করি মেট্রো সিটি পাবি। খুব রেয়ার অঙ্ক হাওড়া, সল্টলেক, বনগাঁ, ঠিক আছে তো, তারপর তোর মধ্যমগ্রাম এরকম দিতে পারে, রেয়ার অঙ্ক, খুব রেয়ার অঙ্ক থাকবে। তো এক্ষেত্রে তোর অ্যাজাম্পশন দাঁড়িয়ে থাকবে, এরপর অ্যাজাম্পশন। ঠিক আছে? তুই কি ধরেছিস? হাওড়া জনসংখ্যা কত ধরেছিস? এবার 10% ধরেছিস, কিন্তু চেষ্টা করবি না দেও। ঠিক আছে? না বললে তুই জনসংখ্যা ধরবি 40 লাখের নিচে। কিন্তু 40 লাখের নিচে মানে কত? এটা বলতে হবে। 15, না না, তা না। 40 লাখের নিচে মানে কি 15 লাখ, নাকি 15 লাখ থেকে 40? ওই যে রুলটা ছিল, ওই রুলটা তোকে বলতে হবে। ঠিক আছে? ওই রুলটা লিখে দিতে হবে। যাই হোক, ফার্নিচার মালিকের নিজের ছিল, কস্টিং বলেছে মালিকের নিজে, তার 25,000 10%, 2,500 টাকা হলো। তাহলে কি করেছিস দেখি এখানটায়? এগুলো তো ঠিক আছে সব। এই যে 10% অফ স্যালারি, স্যালারি বলতে কি লিখেছিস? বেসিক, বেসিক, ডিএ 53,600, তারপর 6,000। আচ্ছা, 9,600। আচ্ছা এটা 1200 হবে, এটা 1200 হবে, এটা ভুল করেছি, এটা 1200 হবে, ঠিক কর। এটা না, এটা 9,600 তো। আর এটা 8,400 কি ছিল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, ঠিক আছে। আর 7,200 কি ছিল? 7,200, হ্যাঁ। যোগ বিয়োগ ঠিক কর, ক্যালকুলেট ঠিক করে দেখ, এর উপর 10% কর। বলো, তুই কি করবি তুই বল? ও,
ছশো 18,360 কত হচ্ছে? 360 এটা করে 18,360 হচ্ছে। এটাকে করতে হবে, তারপর তুই মেলাতে পারবি। এগুলো করতে হবে। শুধু এখন তো তাড়াহুড়া করে লাভ নেই। মেলাচ্ছি অঙ্ক। এটা 2500, তাহলে কত হচ্ছে? 18,000 আর 2,000, 20,860। বাইরে বসলো 20,860। কি বলছে? বলছে হার এমপ্লয়ার রেগুলারলি ওয়েজেস অফ সুইপার 400 ইন্টু 12, জোয়ান 500 ইন্টু 12, কুক 300 ইন্টু 12। ঠিক আছে? 500, 400, 500, 300। দেখ, 400, 500, 300। ঠিক আছে? 4,800, 6,000, 3,600। এবার কি বলেছে দেখ, আর তোর মালিক তোকে গ্যাস বিল দিয়েছে 3,000 টাকা, ইলেকট্রিসিটি বিল দিয়ে 6,000 টাকা, ক্লাব বিল দিয়েছে 10,000 টাকা। ঠিক আছে তো? গ্যাস বিল দিয়েছে 3,000 টাকা, ঠিক আছে? ইলেকট্রিসিটি বিল দিয়ে 6,000 টাকা, ক্লাব বিলটা একটু দেখতে হচ্ছে, দাঁড়া, ক্লাব বিলের রুল লিখে দিয়েছিলাম। ক্লাব বিলটা আমি দেখে নিয়ে বলছি। ক্লাব বিলটা একটু দেখে নিচ্ছি। প্রফেশনাল ট্যাক্স, এরপর কি বলেছিল? তোর মালিক প্রফেশনাল ট্যাক্স দিয়েছে 130 টাকা করে পার মান্থ, ইনকাম ট্যাক্সে 2,000 টাকা পার মান্থ। তাহলে দেখ এই যে ঠিকই আছে, এটা যোগ বিয়োগ করে দিচ্ছি। আর এটা হচ্ছে তোর কি ছিল? স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স 1,560 টাকা, যোগ বিয়োগ করে বেরিয়ে যাবে ইনকাম ফ্রম স্যালারি। আমি একটু একটু বলে দিচ্ছি, ক্যালকুলেট বলে দিচ্ছি এটা। নিয়মটা দেখ, আমাদের নোট লেখানো ছিল, নোটটা দেখ। নোটে লেখা ছিল ক্লাব বিল। বইয়ে দেখ ক্লাব বিলের রুলটা কি লেখা ছিল। লেখা ছিল ছোট ছোট নোট ওখানে না, হ্যাঁ ওরকম জায়গায় ছোট ছোট নোট লেখা ছিল। তো একই ক্লাব, কি লেখা আছে ক্লাব ফেসিলিটি রুলটা? বাই দ্য এমপ্লয়ার, ট্যাক্সেবল পার্ট ইউজ, তার মানে চলে আসবে ক্লাব ফেসিলিটি ট্যাক্সেবল পার্ট ইউজ চলে আসবে। ঠিক আছে, ঠিকই করেছিস তাহলে। যোগ কর। যোগ করে সব যোগ করে দেখ। অঙ্ক করছিস না রে? অঙ্ক
এই অঙ্কগুলো তো করিস নি তো, তুই এগুলো করবি কবে? করতে হবে তো, এগুলো তোর মেলাতে হবে। তো শেষ হয়ে গেল স্যালারি না, তুইও তো অঙ্ক করিস নি, মেলাবি কি করে? অনেক অঙ্ক, অনেক অঙ্ক জমে যাবে তোর। এবার কিন্তু ধর এরপরে কিন্তু আমি নেক্সট কয়েকদিন পর দিয়ে পরীক্ষা নিয়ে আরম্ভ করবো, এই যে ট্যাক্স যত দূর হয়ে গেছে পরীক্ষা নেবো। ক্রস হচ্ছে 2,68,244। 2,68,244 বাদ দিয়ে কত হচ্ছে? 2,16,684 হয়ে গেল। তারপরে কোন অঙ্ক? 2004, এই অঙ্ক লাস্ট চেক করে দিই আজকে, এবার করবো সব আস্তে আস্তে চেক করে দেবো। 2004, ঠিক আছে, দেখি এখানে পয়েন্ট কি আছে। ওই সব সব পে স্কেল, এটা মুখোমুখি করে দে। 1,1,22,এ 27,500 ছিল, তাহলে 1,1,23,এ কত হবে? 7,550। আর 1,1,24,এ কত হবে? 7,600। তাহলে 7,600 ইন্টু তোর হবে কত বলতো? 9। তাই করি 7,600 ইন্টু 9, কোথায় করেছি? 7,600 ইন্টু 9, এ দেখ কোথায়, 7,600 ইন্টু 9, 7,650, ঠিক আছে, এটাই হবে। মুখোমুখি করলাম, এটা দেখার দরকার নেই। ঠিক আছে, 91,350 এটা হবে। ডিএ কি বলেছে? ডিএ 3,600 ইন্টু 12, ঠিক আছে, এটা ডিএ ঠিক আছে, 3,600 ইন্টু 12ই হবে। স্পেশাল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল ইন্টু 12 হবে। ওন কন্ট্রিবিউট আসবে, এটা আসবে না। এমপ্লয়ার কন্ট্রিবিউট আরপিএফ 13,500, তাই তো? এর থেকে কি করবো? -12% অফ স্যালারি, তাই তো? তার মানে বেসিক আর ডিএ যোগ করে তার 12% করবে। কি করেছিস দেখি, এই দেখ, বেসিক আর ডিএ যোগ করে 12% করে নীল বেরিয়েছে, ঠিক আছে। এরপর কি করেছিস তুই? ইন্টারেস্ট এই একটু আরপিএফ বললাম 2,640/11 ইন্টু কত হবে? 1.5%। তারপর যে রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার কলকাতা, কলকাতায় তোকে একটা থাকার ঘর দিয়েছে, ফার্নিচারটা 15,000 টাকা কস্ট, ঠিক আছে তো? আচ্ছা, সাম ফার্নিচার হায়ার, কিছু ফার্নিচার হায়ার করে দিয়েছে, ঠিক আছে তো? তার মানে এটা তোকে মালিকের বাড়িতে থাকতে 10% অফ স্যালারি। কি হবে? 10% অফ স্যালারি। কোথায় করেছিস? 10% অফ স্যালারি। তো স্যালারি বলতে কি কি বোঝায় এখানে? বেসিক 91,350, 43,200, 4,800, ব্যাস, ঠিক আছে। হচ্ছে আমি পুরো প্রসেস ঠিক আছে কিনা দেখছি, আমি কিন্তু ক্যালকুলেশন আমি দেখছি, ক্যালকুলেশন তো আমি ক্যালকুলেটর করছি না, ক্যালকুলেশন তোরা নিজেই করেছিস। কস্ট অফ ফার্নিচার 15,000, 10%, 1,500 টাকা, ঠিক আছে। ব্যাক চার্জেস অফ ফার্নিচার 200 ইন্টু 12, 2,400 টাকা, ঠিক আছে। টোটাল করে কত হলো? 39,000। না না, টোটালটা করেছিস কি? টোটাল করিস নি, টোটালটা কত দেখি, কত হচ্ছে? তিনটে যোগ করে বাইরে পাঠা। এটা কি করে 39,000 তো কার করেছিস? আপনার 35, এটা ঠিকই আছে, কোনো ভুলের জায়গা নেই এখানে। বলে দিলাম, কাট তো করার কিছু নেই। হিজ এমপ্লয়ার প্রোভাইডেড উইথ দা, তোমার এমপ্লয়ার তোমাকে ড্রাইভার প্রোভাইড করেছে 1.8 লিটার ক্যাপাসিটি, বোথ পারপাস ইউজ হয়েছে। এবং কারটা খরচা করে কি, মানে গাড়ির পেছনে যত খরচা মালিক করেছে, তাহলে কি হবে? 2,400 প্লাস 900 ইন্টু 12, তাই করেছিস তো? 39,600, হ্যাঁ ঠিক আছে। এলআইসি প্রিমিয়াম দেখ কি আছে, এই যে ফলোইং এক্সপেন্সেস মিস্টার পি কিউ বন্ড বাই এমপ্লয়, মালিক করেছে। এলআইসি প্রিমিয়াম 2,500 টাকা কমপ্লিটসে আসবে। টেলিফোন বিল, টেলিফোন বিল মালিক পে করেছে। টেলিফোন বিলের রুলটা কি ছিল? টেলিফোন বিল মালিক যদি টেলিফোন বিল দিয়ে দেয়, সেটাকে কি বলেছিলাম? ট্যাক্স ফ্রি পারকুইজিটস। এটা তো আসবে না, টেলিফোন বিল তো আসবে না। ওয়েজেস অফ সুইপার 200 ইন্টু 12, 2,400 হবে। সেই সংখ্যা 200 ইন্টু 12, 2,400 হবে। তো বুঝতে পারলি তো অঙ্কটা? যোগ বিয়োগটা ঠিক করে নে।
আচ্ছা কত হচ্ছে? মোটামুটি অঙ্ক বুঝেই গেছিস, ওই যত করবি একটা দুটো করে আটকাচ্ছে, একটা দুটো আটকাচ্ছে। এই জন্য করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে 2,02,45,000 2,02,045। টেলিফোনটা নিন। করে দিচ্ছি লিখন বিলটা নিয়ে। 2,02,045 এবারে 045 মাইনাস 50 আর কর কত হচ্ছে? ১ নম্বর অঙ্কটা করলাম ২০০৪। আচ্ছা ২০০৪, ২০০১ হলো, ২ হলো। ২০০৩ টা করিসনি না? ও তাই জন্য ইয়েটা করেছিস। ৫ এরটা করেছিস তো? সে ৫ এরটা মিলাই। না ৫ এরটা হয়ে যাবে টাইম। হ্যাঁ, ওই জন্য আমি বলছি মিলিয়ে দিচ্ছি ৫ আর ৭ একই। দেখ, কিছু বলছিস? বল। তাহলে ৫ আর ৭ টা মিলিয়ে দিচ্ছি। তাহলে ৫ হয়ে যাবে। ৫ আর ৬। আচ্ছা ঠিক আছে ৫ এরটাই মিলিয়ে দিই। আজকে মনে রাখবি কি, কি মেলানো না পরের ক্লাসে মেলাবো। ঠিক আছে তো? ৫ নম্বর ২০০৫ এর অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? তো এখানে কত হচ্ছে বল? চাকরি ঢুকেছে 1 জানুয়ারি, একই ব্যাপার। এটা খুব সোজা হবে করা। বল। এই দেখ ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা ১/১/২১ তাই তো? ১/১/২১ ১০,০০০ টাকা। হ্যাঁ। ১/১/২২ কত ছিল? ১০,৫০০। ১/১/২৩ ১১,০০০। তারপর ১/১/২৪ ১১,৫০০। তাহলে ১১,৫০০ ইন্টু ৯ তাই তো? এই ১১,৫০০ ইন্টু ৯ আর ১২,০০০ ইন্টু ৩ তাই করেছিলি তো? ২১। সাতেরটা ১৯। এটাই তো ৬৫ টাকা। ওইটাকে ১৯ করা আর ২,০০০টায় ২১ করা। ভুল করেছিস কিছু দেখে। তুই কোন অঙ্কটা করেছিস বল? 65 এ কত ছিল? আর আচ্ছা। মানে তাহলে 65 টাই চেক করছি, আমি 65 এরটাই চেক করি দাঁড়া। দুটোর পরে এইটা। এটা করেছিস। তাহলে কত হবে? এটা তো বুঝেই গেছি কোন ব্যাপার না ১৯ এ। তাহলে দেখ এখানে করেছিস তুই ওয়ার্কিংসটা। ১৯ এ মাইনা ছিল ১০,০০০ টাকা। ৫০০ টাকা করে বেড়েছে। ২০ তে হচ্ছে ১০,৫০০, ২১ এ ১২,০০০, ২২ এ ১১,৫০০, ২৩ এ ১২,০০০, ২৪ এ ১২,৫০০ আর ২৫ এ ১৩,০০০। দেখ আমাদের দরকার কত? ২৪, ২৫। তাহলে ১২,৫০০ ইন্টু ৯ আর ১৩,০০০ ইন্টু ৩। ঠিক আছে। ১,৫১,৫০০ হবে বেসিক স্যালারি। ঠিক আছে। হুম। 75% কার অ্যালাউন্স ওই একই জিনিস, একই গল্প। কার অ্যালাউন্স ১,০০০ ইন্টু ১২ হবে, বাট খরচা করেছে কত? ১০০ ইন্টু ১২ মানে ২৪০০ টাকা হবে। কার অ্যালাউন্স ২৪০০ টাকা। এটা ঠিক আছে। কার অ্যালাউন্স ২৪০০ টাকা। কোথায় গেল? এটা ভুল করেছিস। ১২,০০০ তাই তো? আর এটা হচ্ছে ৯,৬০০। বাদ দিয়ে হবে ২৪০০। তাহলে কার অ্যালাউন্স আজকের ক্লাসে বেশি ভুল গেছে তোর। এক্সামিশন। কি বলছে মেডিকেল অ্যালাউন্স ৬০০ ইন্টু ১২ পরেরটা তো এমনি দিয়েছে আসবে না। এন্টারভিউ অ্যালাউন্স ৭০০ ইন্টু ১২। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। এটা মনে হয় এটা ১ এর পর কমা ৫০ লেখা আছে। তাহলে তুই আগের অঙ্কটা দেখ তো ৬২ নম্বর অঙ্কে কত লেখা ছিল এটা? এটা কি ১৫০ টাকা পার মান্থ লেখা ছিল? হ্যাঁ, হ্যাঁ। এটা ৯০ হলো এটাতে ১৫০ হবে, এটা ১৫০ টাকা। এটা ১৫০ টাকা বুঝিস তো? ১৫০ হবে। এটা ১৫০ হবে। ১৫০ টাকা পার মান্থ। ১৫০ টাকা পার মান্থ। তাহলে কি করেছিস দেখি? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস ১৫০ ইন্টু ১২ ইন্টু ৩ কত হচ্ছে? ৫,৪০০ টাকা। ঠিক আছে তো? আর এক্সামিশন এ বাবা ১২০ করে করেছিস কেন? এই এক্সামিশন যে ১০০ টাকা করে হবে। আমার ভুল করেছি। এটা তো বলতো ঘুমিয়ে, ঘুমিয়ে অঙ্ক করছিলি অঙ্কটা দেখ।
এক্সামিশনে 100 ইন্টু 12 ইন্টু 2 হবে তো, তাহলে কত হবে 2400, বাদ দিয়ে কত হয় 3000। এই যে তুই যদি কোনো স্টুডেন্ট যদি 62 নম্বর অঙ্কটা করে একই অঙ্ক, কিন্তু ওখানে অ্যামাউন্ট আলাদা আছে, কি করতে হবে এটা? এমপ্লয়মেন্ট কোনো যাইনি আমি এখন, আমি যখন যাবো তখন বলে কোশ্চেন করিস। এটা আগে শুনে নে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যেটা বলে দেওয়া দরকার। ওই অঙ্কটায় 90 টাকা পেয়েছিল, এই অঙ্করে 150 টাকা পেয়েছি, 150 টাকা তো। 90 টাকা পেলে কি করতি তুই? 90 ইন্টু 12 ইন্টু 3, এটাই তো করতাম। এক্সামিশন কত নিতাম, এটা আমার প্রশ্ন। এটা অনেকে বলি যে হ্যাঁ বল। 100 ইন্টু মানে কথা সিম্পল, একটা সিম্পল আনসার দিয়ে দিলি, কি সিম্পল ভাবে আনসার দিয়ে দিলি। না, তুই বলে কি হবে 100 ইন্টু 12 ইন্টু 2 আর প্রতিটা আমরা তাই করছি, সিম্পল আনসার দিলি। 100 হবে না, তুই তুই পেয়েছিস 90 টাকা, তুই ভাব তুই 90 টাকা পেয়েছিস, সরকার 100 টাকা ছাড় দেবে, কত টাকা ছাড় দেবে? এই কত সুন্দর একটা সিম্পল, এই যে তুই সিম্পল যে অ্যান্সার করলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই ভুল করে, এটাই করে সবাই, কারণ সবাই তো মুখস্থ করে, সবাই তো মুখস্থ করে। এক্সামিশন তো 100 টাকা করে হয়, কিন্তু এখানে 100 টাকা কেন হলো না কারণটা আমি এই জন্য বললাম, কারণ তুমি যদি ওই অঙ্কটাই করতে হতো আমি এটা বলতাম না, তুই ওই অঙ্কটা না করে এই অঙ্কটা করিস, এই জন্য বলে দিলাম। যদি পরীক্ষা যদি ইনকেস চলে আসে এরকম, তখন কি করবি জেনে রাখ, কিন্তু মাথায় রাখবি, কি বললাম বুঝতে পারি তো, ভুলে যাস না কিন্তু, এটা তো অ্যাকচুয়ালি 11-এ বুঝো না সেইগুলো, 11-এ করাতে কি বারবার দেখছি এই পয়েন্ট গুলো। তো এই জিনিসটা বুঝতে পারলি তো, কি বললাম মনে থাকবে তো, এটা কি বললাম, তুই যত টাকা পাবি ম্যাক্সিমাম তত টাকাই ছাড় দেবে, মানে তোর লিমিটেশন বেঁধে দিয়েছে 100 টাকা ছাড় পাওয়া যায়। তুই এই অঙ্কে কত পেয়েছিস? 150 টাকা পেয়েছিস, এখানে 100 টাকা ছাড় দেবে। কিন্তু ওই অঙ্কে 90 টাকা পেয়েছিস, তো ম্যাক্সিমাম 100 টাকা ছাড় দেবে, 100 বেশি ছাড় দেবে না, কিন্তু কম পেলে কম টাকায় ছাড় দেবে, বুঝেছিস তো নাকি বুঝিসনি? যাই হোক, এবার তুই বলছিলি এমপ্লয়ার কনভেন্ট টু আরপিএফ, বল তোর কোশ্চেন কি? আচ্ছা আচ্ছা, এই জন্য রোজ রেগুলার পড়তে আসতে হয়, এদিক শোন, এই জন্য রেগুলার পড়তে আসতে হয়। শোন কোথায় গেল পয়েন্টটা, কোথায় ছিল, এই দেখ, সি এন্ড আর এমপ্লয়ার কন্ট্রিবিউট 14% কন্ট্রিবিউট করেছে, 12% অব্দি গভর্নমেন্ট বলছে আমি ট্যাক্স নেবো না, তো 14 থেকে 12 বাদ দিলে কত হয়? ও আচ্ছা, এই জন্য তুই হয়েছে। এইগুলো দেখ সবাই কোশ্চেন তুই কেন করলি, তুই পড়তে আসিসনি, ঠিক আছে তো দেখ, তাহলে বুঝতে পারলি তো? তাহলে এটা কি হচ্ছে, বেসিক ডি এর উপর 2%, বেসিক আর ডি এ কি এটাই হয়েছিল তো, 2% হয়ে গেল এটা। আচ্ছা তারপর কি বলেছিল, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, বল এটা কি হবে? এটা 0.5 হবে, দেখ 10%, 19,000 বাই 10, 19,000 বাই 10 ইন্টু কত হবে 0.5, হ্যাঁ কি না, করে দেখ কত বেরোচ্ছে। কোথায় ছিল, এই যে 950। আচ্ছা তারপরে এইচআরে, তাই তো, আজ তো এইচআরে করলি তো অঙ্ক শেষ, দেখ এইচআরে কত ছিল, 24,000 টাকা এইচআরে পেয়েছিস, কলকাতায় বাড়ি ভাড়া 3,000 টাকা, তো তোর নর্মাল অঙ্ক। এইচআরে 24,000 টাকা পেয়েছিস, এক্সামিশন উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, কত 24,000 টাকা, রেন্ট পেড কত টাকা, 3,000 টাকা করে 12 মাস, 36,000 টাকা, স্যালারি 10%, ঠিক আছে 9,488, 50% এটা বেরোলো, এটা ঠিক আছে, কত হচ্ছে 14,500, এগুলো বলতে হবে না, এগুলো তো জানিস, এগুলো নতুন করে কি বল, একই জিনিস বারবার বলছি, ঠিক আছে, বোঝাতে হচ্ছে না যে এইগুলো বোঝানোর দরকার, আমি কিন্তু শেখাচ্ছি না, আমি কিন্তু কোনো অঙ্ক শেখাচ্ছি না, শেখানো তো অনেক আগে হয়ে গেছে, এগুলো জাস্ট প্র্যাকটিস, মানে তোর করেছিস জাস্ট চেক করছি, এই জন্য ফার্স্ট করে দিচ্ছি। আচ্ছা কি ছিল এরপরে, এই দেখ নিচে দেখ, হাফ এমপ্লয়ার পে ওয়েজেস অফ সুইপার, 1000 ইন্টু 12 হবে, কুক হবে 1,500 ইন্টু 12 হয়ে গেল। তোর এমপ্লয়ার গ্যাস বিল দিয়ে দিয়ে 3,000 টাকা পার করে দিস, ইলেকট্রিক বিল 6,000 টাকা পার করে দিস, প্রফেশনাল ট্যাক্স কে পেমেন্ট করেছে, সি পেড, এটা আসবে না, প্রফেশনাল ট্যাক্স তো কিডস আসবে না, লাস্টে গিয়ে লেস হয়ে যাবে, ঠিক আছে তো। তাহলে যোগ বিয়োগটা ঠিক করে দেখে নে, যোগ বিয়োগটা ভুল হয়েছে তো, ঠিক কর।
এটা করলেই হবে, কোনো সমস্যা নেই। বাকি সব সেম। 2005 সালে কোশ্চেন পেপার যে হয়েছিল, ওই কোশ্চেন পেপারটাই পুরো হুবহু তুলে দিয়েছিল। মানে 2005 সালের পেপার প্রতিটা অঙ্ক সাথে এসছে। মানে পুরো হুবহু তুলে দিয়েছিল। ইনি কেস হয়েছিল। 5 সালের পেপারটাই সাথে তুলে দিয়েছিল। মানে একটা কিচ্ছু চেঞ্জ করেনি। এই যেখানে দেখি নাম্বারও চেঞ্জ ছিল না। এ তো জাস্ট লিখেছে তাই এমনি। নাম্বারও চেঞ্জ ছিল না। আমরা তো হ্যাঁ, আমরা তো 8 এ পরীক্ষা দিয়েছিলাম। 5 এর পেপারটা সাথে পুরো হুবহু কপি করেছিল। একটা টু দ্য পয়েন্ট নামও সেম ছিল। কিচ্ছু চেঞ্জ করেনি। ওই কোশ্চেনটাই পুরো তুলে দিয়েছিল। ইনকাম বক্স সেটা যোগ করে 3,45,889, তাই তো? স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন 50,000 টাকা, এটা 1560 টাকা। করে কত হচ্ছে বল? যোগ বিয়োগ করে 2 লাখ। আচ্ছা 2 লাখ, ঠিক আছে। 2,94,330 ব্যাস। মোটামুটি হলো। তাহলে কটা অঙ্ক চেক হয়? আরে কি চেক হলো না বল? 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়নি চেক, তাই তো? 3 টা চেক হয়নি। আমি লিখছি কি চেক হয়নি। 2003 সালেরটা চেক হয়নি এখনো। 4 টা তো চেক হয়, 4 টা করলাম তো। 4 চেক করলাম তো। 5 মানে 7 একই। 6 করতে হবে না, 7 একই, 8। 8 এরটা বাকি আছে চেক করা, তাই তো? 8। আবার আমার যত মনে হচ্ছে 3 এরটাই মনে হচ্ছে 9 এ এসছে। 3 নম্বর অঙ্কে 9 এ এসছে। না, ও তাহলে 9 এরটা আলাদা আছে, 9 আর 2010, তাই তো? তাহলে এখান দিয়ে তোর কটা বাকি? 4 টে চেক করা বাকি আছে। এবার আরম্ভ করে দিবি কোথা থেকে? লাস্ট 2000 থেকে ব্যাকে যাবি। 2000 থেকে ব্যাকে যাবি। ঠিক আছে? 2000 থেকে ব্যাকে যাবি। বেশি করা নয়, 2000 থেকে যে কটা খুব একটা বেশি থাকবে না। মানে 2000 থেকে আমার আমার যা মনে পড়ছে, কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি আমার যা মনে পড়ছে। 1997 খুব ভালো অঙ্ক এসেছিল। 1997, 1998, 1999, 2000 এই 4 টা অঙ্ক করলেই হবে। তার আগে না করলেও হবে। মানে এইগুলো খুব ইম্পর্টেন্ট এসেছিল পরীক্ষায়। 97 থেকে 2000, ঠিক আছে? এইগুলো কেন বলতো? 9 খুব সম্ভবত 1998 এ একটা অঙ্ক এসেছিল আমার মনে পড়ছে, নেট স্যালারি দিয়েছিল। নেট স্যালারি দিয়েছিল। আমার সাজেশনে তৈরি করেছি নেট স্যালারি দিয়ে দিলে কিভাবে করতে হবে। ওরকম একটা অঙ্ক সেট করতে হবে প্র্যাকটিস। নেট স্যালারি দিয়ে দিলে। কিন্তু ওই কটা বাকি আছে, তাহলে শেষ হয়ে যাচ্ছে। আর কিছু নেই। এগুলো করে আনবি।